ফাল্গুনের তপ্ত দুপুর, রুক্ষ লাল মাটির ওপর দিয়ে বইছে ঝিরঝিরে হাওয়া। বীরভূমের ইলামবাজারের সেই পুরনো ধাঁচের দোতলা বাড়িটায় আজ বেশ শোরগোল। বাড়ির বড় গিন্নি মনোরমা দেবী উনুন পাড়ে বসে ঘামছেন, আর কাজের মেয়ে পুটির ওপর মেজাজ দেখাচ্ছেন। ওরে পুটি, ওই বাসনের লাদাটা কি রাত পোহালে মাজা হবে? বলি ধিঙ্গি মেয়ে, আজ যে সায়নের জন্য মেয়ে দেখতে যাবে ওই মাস্টারমশাইয়ের বাড়ি, সে খেয়াল আছে? যা তো বৈঠকখানা ঘরটা একবার ঝেঁটিয়ে দে। মনোরমা দেবীর মেজাজটা আজ খিটখিটে হয়ে আছে। কারণটা সঙ্গত। বড় ছেলে সায়ন ব্যাংকের বড় চাকরি করে, দেখতে কার্তিক ঠাকুরটি। তার জন্য সম্বন্ধ এলো কিনা পাশের গ্রামের এক সামান্য স্কুল মাস্টারের মেয়ের। সায়ন আবার গোঁ ধরেছে, মা, মেয়ে যদি পছন্দ হয় তবে ওই বাড়িতেই বিয়ে করব। ওরা সাধারণ মানুষ, বেশি চাকচিক্য নেই, এটাই আমার পছন্দ। অবিনাশবাবু রোয়াকে বসে খবরের কাগজ পড়ছিলেন। গিন্নির চিৎকার শুনে চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, আহা গিন্নি, মেয়ে দেখতে তো আমরা যাব, ওরা তো আর এখানে আসছে না। তুমি এখন থেকেই কেন বাড়ি মাথায় করছ? মনোরমা দেবী খুন্তি হাতে বেরিয়ে এলেন। ওসব তুমি বলবেই, চিরকাল তো আদর্শ আর নীতি ঝেড়েই জীবনটা কাটালে। ছেলেটা ব্যাংকে চাকরি করে, কত বড় বড় ঘরের মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি কি নয় বেনেপুকুরের নড়বড়ে বাড়িতে সম্বন্ধ করতে যাচ্ছ? ওই মাস্টারের মেয়ে কি আনবে? এক গাদা বই আর কয়েকটা সস্তা তাঁতের শাড়ি। আমাদের বাড়ির একটা সম্মান নেই? সায়ন ঘর থেকে বেরোতে বেরোতে বলল, মা, সম্মান জিনিসের ওপর নির্ভর করে না, মানুষের ওপর করে। বৃষ্টি গান জানে, পড়াশোনায় ভালো, আর দেখতেও খুব শান্ত। আমার জন্য ওটাই যথেষ্ট। আর বাবা তো বলেই দিয়েছেন আমরা কোনো যৌতুক নেব না। যৌতুক নেবে না বললেই হলো? মনোরমা দেবী গলার স্বর সপ্তমে চড়ালেন। পায়ে পায়ে মেজগিন্নি আসবে, ওদিকে সেজ দিদিমণি আসবে। তারা যখন নকশা কাটা আলমারি আর সেগুনের পালঙ্ক খুঁজবে, তখন আমি কি ওনাদের তোমার ওই আদর্শ দিয়ে জলখাবার খাওয়াবো? লোকে হাসবে না আমার কপালে? অবিনাশবাবু ধমক দিয়ে বললেন, চুপ করো তো, ওই মাস্টারের মেয়ে আসুক, তবেই বুঝবে কত ধানে কত চাল। এখন চটপট তৈরি হও, গাড়ি আসবে 2টার সময়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার মুখে বেনেপুকুর গ্রামের সেই ছোট একতলা বাড়িটার সামনে গাড়ি দাঁড়াল। বৃষ্টির বাবা সত্যেনবাবু তড়িঘড়ি বেরিয়ে এলেন। সাদা ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা হালকা চাদর, বড় বিনয়ী মানুষ। আসুন আসুন অবিনাশবাবু, দিদি আসুন। সায়ন বাবা, ভেতরে এসো। বসার ঘরটা ছোট কিন্তু ঝকঝকে। কোনায় একটা পুরনো আমলের ট্রানজিস্টার, আর দেওয়ালে মহাপুরুষদের ছবি। মনোরমা দেবী ঢুকেই একবার দেওয়ালের দিকে তাকালেন, যেন খুঁত খুঁজছেন। সোফায় বসতে গিয়েই তিনি ফিসফিস করে সায়নকে বললেন, রেক্সিনের সোফারে সায়ন, বসলে কেমন ঘসঘস শব্দ হয় দেখছিস? কি যে পছন্দ করলি তুই? সায়ন বিরক্তির চোটে উত্তর দিল না। একটু পরেই বৃষ্টি চা আর নোনতা বিস্কুট নিয়ে ঢুকল। পরনে একটা হালকা বাসন্তী রঙের শাড়ি, চুলটা খোলা, মুখটা ভারী মিষ্টি। অবিনাশবাবু হাসি মুখে বললেন, এসো মা, বসো, লজ্জিত হওয়ার কিচ্ছু নেই। মনোরমা দেবী আর চোখে বৃষ্টির হাতের আঙুলগুলো দেখলেন। কোনো দামি আংটি নেই। পাড়ার কোনো মেয়ের বিয়ে হলে সোনার অলঙ্কারে মা গয়নার দোকান হয়ে যায়, আর এই মেয়েটার হাত একেবারে ফাঁকা। তিনি একটু গলা খাঁকারি দিয়ে বললেন, তামা, পড়াশোনা তো শুনলাম বিয়ে অবধি করেছ, তা ঘরের কাজকর্ম পারো তো? আমাদের বাড়িতে কিন্তু আবার ওই মিক্সি টিক্সির চল কম। শিলে বেটে মশলা না দিলে আমার কর্তার আবার মুখে রোচে না। বৃষ্টি নিচু স্বরে বলল, আজ্ঞে মা, আমি সব কাজই পারি, বাবার রান্নাবান্না আমিই করি। সত্যেনবাবু পাশ থেকে কাঁচুমাচু হয়ে বললেন, আসলে দিদি, বৃষ্টিকে তো আমরা খুব আদর দিয়ে মানুষ করেছি ঠিকই, কিন্তু ও সব কাজ জানে। তবে আপনাদের মতো বনেদি বাড়ির চালচলন শিখতে হয়তো ওর একটু সময় লাগবে। মনোরমা দেবী একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন, তা তো লাগবেই ভাই, আমাদের বাড়ির বিছানার চাদর পাল্টাতেই তো আপনার মেয়ের একদিন লেগে যাবে। তা যাকগে, কাজের কথায় আসি। আমার কর্তা তো খুব আদর্শবাদী মানুষ, উনি বলছেন কিছুই নেবেন না। কিন্তু আমি মা, আমার তো একটা মন আছে। আমার বড় ছেলের বিয়ে বলে কথা, পাড়াপড়শিকে তো বলতে হবে বৌমা কি কি নিয়ে এলো। অবিনাশবাবু বিরক্ত হয়ে বললেন, মনোরমা, এখানে ওসব কথা কেন? আহা, আমি তো আর হাতি ঘোড়া চাইছি না। মনোরমা দেবী সপাটে বললেন, বলছি কি মাস্টারমশাই, মেয়েকে তো আপনি যা দেবেন তা আপনারই মেয়ের। ওই যে ঘরের কোনায় যে আলমারিটা দেখছি, ওটা তো মনে হয় আম কাঠের। আমার সায়নের ঘরের মাপটা কিন্তু বেশ বড়, ওখানে একটু সেগুনের কাজ না থাকলে ঠিক মানাবে না।
আর ড্রেসিং টেবিলটা যেন হালের আয়নার মতো হয়। সত্যেনবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, দিদি, আমি তো আগেই বলেছি আমার সামর্থ্য খুব কম, তবু আমি চেষ্টা করব। সায়ন মাঝপথে রুখে দাঁড়াল। মা, একদম চুপ করো। কাকাবাবু, আপনি ওনার কথায় কান দেবেন না। আমি বলছি কোনো ফার্নিচার বা কোনো জিনিসের প্রয়োজন নেই, আমাদের বাড়িতে অনেক আছে। বৃষ্টি এতক্ষণ চুপ ছিল। সে দেখল তার বাবার অসহায় মুখটা। তার চোখে জল চিকচিক করে উঠল। মনোরমা দেবী সেটা লক্ষ্য করেও না দেখার ভান করলেন। মনে মনে তিনি একটা ছক কষে নিলেন। বাড়ি ফেরার পথে গাড়িতে মনোরমা দেবী একাই বকবক করে গেলেন। বউ তো হল, কিন্তু সমাজকে কি বলবো? ওই ভাঙা সোফায় বসে চা খেয়ে এলাম, লোকে শুনলে ছি ছি করবে। শাহান, তুই যত যাই বলিস, আমি কিন্তু কালই একবার ওই মাস্টারের কাছে ফোন করব। উনি তো আর আমার কথা ফেলতে পারবেন না। অবিনাশবাবু বললেন, তুমি যদি ওই গরিব মানুষটাকে অতিষ্ঠ করো তবে কিন্তু ভালো হবে না মনোরমা, মনে রেখো। কিন্তু মনোরমা দেবী ছাড়ার পাত্রী নন। পরের দিন দুপুরে যখন অবিনাশবাবু ঘুমোচ্ছেন আর সায়ন অফিসে, তিনি চুপি চুপি ডায়েরি থেকে সত্যেনবাবুর ফোন নম্বরটা বের করলেন। ফোনের ওপাশ থেকে সত্যেনবাবুর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ দিদি, বলুন। মনোরমা দেবী গলাটা একটু খাঁটো করে কিন্তু তীক্ষ্ণ করে বললেন, শুনুন মাস্টারমশাই, আমি কিন্তু কাল সবার সামনে সব কথা বলতে পারিনি। বাড়ির পুরুষ মানুষগুলো বড় আবেগপ্রবণ, ওরা তো আর অন্দরমহলটা বোঝে না। আপনি যদি সত্যি আপনার মেয়ের মঙ্গল চান, তবে মনে রাখবেন, আমাদের বাড়ির অন্দরমহলটা কিন্তু খুব জমকালো। সেখানে যদি আপনার মেয়ের জিনিসগুলো জৌলুস না ছড়ায়, তবে ওকে কিন্তু গঞ্জনা সইতে হবে। পাড়ার মহিলারা যখন এসে বলবে যে বৌমা কিছুরই আনেনি, তখন আমার হাত পা বাঁধা থাকবে। বুঝতেই পারছেন। সত্যেনবাবু ফোনের ওপাশে পাথরের মতো হয়ে গেলেন। তিনি ভাবছিলেন তার জমানো টাকায় কোনো মতে বিয়েটা দেবেন। এখনই সেগুন কাঠের আলমারি আর পালঙ্ক কোত্থেকে আসবে? তিনি বললেন, দিদি, আমি যদি একটা ছোট আলমারি দিই? আরে না না, ছোট কেন? মনোরমা দেবী যেন ধমক দিলেন। ওই যে নতুন ধাঁচের পালঙ্কগুলো বেরিয়েছে না, ওইটা দেবেন। আর হ্যাঁ, ফ্রিজটা যেন কোনো ছোট কোম্পানির না হয়। সায়নের বন্ধুরা আসবে তো, ওরা ব্র্যান্ড ছাড়া বোঝে না। দেখুন ভাই, সায়ন আর ওর বাবা তো নীতি নিয়ে বেঁচে থাকবে, কিন্তু মেয়েকে তো আমার সাথেই ঘর করতে হবে। আপনি যদি একটু খরচ করেন, তবে আপনার মেয়েরই লাভ। আমি কিন্তু এটা আপনাকে সাবধান করে দিলাম। ফোনটা রেখে মনোরমা দেবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি জানতেন মেয়ের বিপদের কথা শুনলে বাবা ঠিকই পাহাড় ডিঙিয়ে টাকা জোগাড় করবেন। ওদিকে বেনেপুকুর গ্রামে সত্যেনবাবু মেয়ের শিয়রে বসে ভাগছেন কার কাছে হাত পাতবেন। জমিটা কি বন্ধক রাখবেন, নাকি সুদে টাকা নেবেন? বৃষ্টি দূর থেকে বাবার চোখের জলটা দেখতে পেল। সে বুঝতে পারল তার শ্বশুরবাড়িতে পা রাখার আগেই একটা দেনা পাওনার অদৃশ্য কালো মেঘ তাদের ওপর ছেয়ে গেছে। যৌতুক পর্ব ২। আজই সত্যেন মাস্টারের মেয়ে বৃষ্টির বিয়ে। উঠোনে রং বেরঙের কাপড় দিয়ে সুন্দর প্যান্ডেল খাটানো হয়েছে। আলোর রসনাই চারিদিকে ঠিকই, কিন্তু সত্যেনবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখের কোণে কালশিটে বলে দিচ্ছে গত কয়েকটা দিন তার ওপর দিয়ে কী ঝড় বয়ে গেছে। মনোরমা দেবীর সেই ফোনটা পাওয়ার পর থেকে মানুষটা পাগল হয়ে হন্যে হয়ে ঘুরেছেন। শেষে নিজের সামান্য যেটুকু ধানি জমি ছিল সেটা মহাজনের কাছে বন্ধক রেখে আর নিজের পুরনো এলআইসির টাকাটা কোনো মতে তুলে ইলামবাজারের বড় ফার্নিচারের দোকান থেকে সেই সেগুনের খাট আর বড় আলমারি কিনে এনেছেন। বৃষ্টির পিসি বনলতা দেবী ঘরের কোণে বসে সুপুরি কাটছিলেন আর গজগজ করছিলেন। বলিও দাদা, তুমি কি মাথাটা একেবারে বিকিয়ে দিলে? ওরা তো বড় বড় গলায় বললে আমরা শিক্ষিত বাড়ি, কোনো পণ নেব না। তবে এই দশাশই পালঙ্ক আর কাঁচ লাগানো আলমারি কেন কিনতে গেলে বাপু? এই টাকাটা তো মেয়ের নামে পোস্ট অফিসে ফিক্সড করে দিলেও পারতে, বিপদের দিনে কাজে আসত। সত্যেনবাবু একটা লম্বা দীর্ঘশ্বাস ঠেলে চটিটা ঠিক করতে করতে বললেন, কি করব বনলতা, সম্বন্ধ করতে গিয়ে বেয়ানের চোখের চাউনি আর ফোনের ওই কথাগুলো ভুলতে পারছি না রে। মুখ ফুটে সরাসরি না চাইলেও উনি বুঝিয়ে দিয়েছেন যে ওগুলো না গেলে আমার মেয়ের কপালে গঞ্জনা আছে। আমি তো থাকব না পাশে, মেয়েটা যেন শান্তিতে অন্তত ওই বাড়িতে রাতে ঘুমোতে পারে, সেটুকুই চাই। বৃষ্টি ঘরের ভেতর থেকে সব শুনছিল। তার বিয়ের চন্দনাকা মুখে তখন দুশ্চিন্তার কালো ছায়া। সায়ন তো বলেছিল কিছুই লাগবে না, তবে তার মা কেন তলে তলে বাবাকে এমনভাবে চাপ দিলেন? বৃষ্টির ইচ্ছা করছিল সায়নকে ফোন করে সবটা বলে দেয়,
কিন্তু আবার ভাবল, বিয়ের আগেই যদি হবু শাশুড়ির নামে অভিযোগ করে তবে কি সংসারে শান্তি থাকবে? তার বাবার মান-সম্মানের কথা ভেবে সে মুখ বুজে রইল। সন্ধ্যার কিছু পর বরযাত্রী এসে পৌঁছাল। জাঁকজমক কম নয়। অবিনাশবাবু আর সায়ন যখন ঢুকলেন, সত্যেনবাবু হাত জোর করে দরজায় দাঁড়িয়ে পড়লেন। সায়নকে আজ তসর রঙের পাঞ্জাবিতে বেশ রাজপুত্তর দেখাচ্ছে, কিন্তু মনোরমা দেবীর নজর তখন বরের দিকে নয়, তার তীক্ষ্ণ নজর তখন সদর দরজা দিয়ে বাড়ির পিছনের উঠোনের দিকে, যেখানে নতুন ফার্নিচারগুলো খবরের কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। মনোরমা দেবীকে অবিনাশবাবু কিছুতেই সঙ্গে করে আনতে চাননি, কারণ তিনি জানতেন মনোরমা সঙ্গে এলে ঠিক দিনা পাওনা নিয়ে কোনো ঝামেলা করবে। পিসি শাশুড়ি বলেছিল, বৌমা, ছেলের বিয়ে মাকে দেখতে নেই গো। কিন্তু মনোরমা দেবী জেদ ধরলেন, তাকে যদি সঙ্গে করে না নিয়ে যাওয়া হয় তাহলে তিনি বধূবরণ করবেন না। অগত্যা অবিনাশবাবু মনোরমা দেবীর জেদের কাছে হার মানলেন। মনোরমা দেবী আড়ালে গিয়ে পুটিকে ফিসফিস করে বললেন, ওরে পুটি, দেখেছিস ওই যে পেছনে খবরের কাগজ দিয়ে রেখেছে, ওগুলো কি নতুন মাল নাকি রং করে পালিশ দিয়ে চালিয়ে দিল? যা তো, একটু হাত দিয়ে দেখে আয় তো কাঠটা ভারী কিনা। আমাদের ইলামবাজারের ফার্নিচার কিন্তু খুব মজবুত হয়। এই গ্রামের মাল যদি দুদিনে ঘুণে ধরে তবে কিন্তু আমার ছেলের ঘরে ওসব রাখা চলবে না। পুটি গিয়ে একবার ঘুরে এসে বলল, মা জননী, জিনিস তো লাইটের আলোয় চকচক করছে গো। খাটটার ডিজাইন খুব রাজকীয় দিয়েছে, বড় বড় ফুল কাটা। মনোরমা দেবী একটু আশ্বস্ত হলেন, কিন্তু পরক্ষণেই মুখটা তেতো করে বললেন, জিনিস তো দেবেই, আমার ছেলের মতো রত্ন পাচ্ছে, এটুকু না দিলে কি চলে? একটু শৌখিন জিনিস না দিলে আমার বাড়িতে মানাবে কেন? তবে গয়নাগুলো কি দিল একবার দেখতে হবে। বিয়ের পিঁড়িতে যখন বৃষ্টি আর সায়ন মুখোমুখি বসল, শুভদৃষ্টির সময় সায়ন দেখল বৃষ্টির চোখ দুটো লাল হয়ে আছে। সে নিচু স্বরে মালা বদলের ফাঁকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বৃষ্টি? খুব কান্না পাচ্ছে বুঝি বাড়ি ছাড়ার কথা ভেবে? মন খারাপ করো না, আমি তো আছি। বৃষ্টি ম্লান হাসল। সে কি করে বলবে যে এই রাজকীয় বিয়ের সাজের নিচে তার বাবার ঋণের বোঝাটা কত ভারী হয়ে চেপে বসেছে? তার বাবার ওই জীর্ণ পাঞ্জাবির ভেতরকার বুকটা কতটা কাঁপছে সেটা শুধু মেয়েই বুঝতে পারে। বাসর ঘরেও নিস্তার নেই। গ্রামের মেয়েরা যখন আমোদ আহ্লাদ করছিল, মনোরমা দেবী বারবার ঘরের কোণে রাখা আলমানিটা হাত দিয়ে টোকা মেরে দেখছিলেন। এক পর্যায়ে তিনি বৃষ্টির পিসিকে ডেকে বললেন, দেখুন দিদি, খাটটা তো ভালোই দিয়েছেন, তবে গদিটা কি শিমুল তুলোর? আমাদের সায়নের কিন্তু আবার সিনথেটিক গদিতে পিঠ ব্যথা করে। বনলতা দেবী এবার আর সহ্য করতে পারলেন না। তিনি সপাটে বললেন, বেয়ান, আমার দাদা কিন্তু ওনার ক্ষমতার বাইরে গিয়ে এই আসবাবপত্রগুলো কিনেছেন। ইলামবাজারের সবচেয়ে বড় দোকান থেকে 4 মাস আগে অর্ডার দিয়ে বানানো এগুলো। আর গয়নার কথা বলছেন, ওই যে কানপাশা জোড়া দেখছেন, ওটা বৃষ্টির ঠাকুরমার আমলের আসল গিনি সোনা, এখনকার ওই নামি দোকানের খাদ মেশানো সোনা নয়। মনোরমা দেবী ঝ্যামটা দিয়ে উঠলেন, আহা দিদি, আমি কি কিছু মন্দ বলেছি? আমি তো বলছি মাস্টারমশাই কত কষ্টই না করলেন। তবে কি জানেন, আমরা তো বনেদি বাড়ি, আমাদের ওখানে পিস্তুতো মাস্তুতো গাদা গাদা আত্মীয়রা আসে, সব খুঁটিয়ে দেখে। তারা যদি বলে বৌমা বাবার বাড়ি থেকে কিছুই আনলো না, তবে কি আমার সায়নের মান থাকবে? লোকে বলবে না, ছেলের এত টাকা অথচ শ্বশুর বাড়ি থেকে একটা ভালো টিভিও এলো না। অবিনাশবাবু দূর থেকে গিন্নির গলার স্বর শুনে এগিয়ে এলেন। ওনার কড়া ধমক, মনোরমা, বিয়ের প্যান্ডেলে দাঁড়িয়েও তোমার ওই লোভের জাবর কাটা বন্ধ হবে না? ছি, মাস্টারমশাই পাশে দাঁড়িয়ে সব শুনছেন, লজ্জা করে না তোমার? মনোরমা দেবী মুখটা ঝামটা দিয়ে অন্যদিকে ফিরিয়ে নিলেন। লজ্জা তো তোমাদের হওয়া উচিত, যারা জেনে শুনে ছেলেটাকে এমন এক ভিকিরি ঘরে পার করলে। এবার বিদায়বেলা উপস্থিত। সত্যেনবাবু বৃষ্টির হাতটা সায়নের হাতে দিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন। বললেন, বাবা সায়ন, আমার মাটা বড় সরল, অনেক আদরে মানুষ করেছি, কোনোদিন রুক্ষ কথা বলিনি। সংসারের কাজ সবও জানে না, কোনো ভুল করলে ওকে তুমি দেখো বাবা। আমি তো সব দিয়ে রিক্ত হয়ে গেলাম, শুধু ওর সুখটুকু পাওনা রইল। সায়ন বিনম্রভাবে সত্যেনবাবুর পা ছুঁয়ে প্রণাম করে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, বৃষ্টি এখন আমাদের বাড়ির লক্ষ্মী, আমার ওপর ভরসা রাখুন, ওকে চোখের জল ফেলতে দেব না। কিন্তু সায়ন জানত না, অন্দরমহলের রাজনীতি আর তার মায়ের জিঘাংসা এই সহজ সরল কথাগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। গাড়ি যখন ইলামবাজারের দিকে ছাড়ল, বৃষ্টি জানলার বাইরে তাকিয়ে দেখল তার বৃদ্ধ বাবা রাস্তার ধুলোয় একা দাঁড়িয়ে আছেন, রিক্ত, নিঃস্ব, কিন্তু এক আকাশ দুশ্চিন্তা নিয়ে।
তার মনে পড়ল বাবা গত পরশুরাত্রে এক বাটি মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলেন, বলেছিলেন তার খিদে নেই। আজ বুঝল সেই খিদেটা আসলে পেটে নয়, মনে ছিল। গাড়ির পেছনের সিটে বসে মনোরমা দেবী তখন পুটির সাথে ফিসফিসানি শুরু করেছেন। শোন পুটি, বাড়ি গিয়ে আগে জল শুদ্ধি করবি, আর ওই যে বড় বাক্সটা এলো ওটার ভেতর কি আছে দেখেছিস? মনে হয় বাসনকোসন। কাঁসা পিতলের বদলে স্টিল দেয়নি তো? যদি স্টিল দেয় তবে আমি ওগুলো সব স্টোর রুমে ফেলে রাখব, ও দিয়ে আমার বাড়ির অতিথি সেবা হবে না। বৃষ্টি বুঝতে পারল তার নতুন জীবনের যাত্রা শুরু হলো এক এমন মানুষের সাথে যার কাছে সম্পর্কের চেয়েও জিনিসের দাম বেশি। সে সায়নের হাতের উপর নিজের হাতটা রাখল, কিন্তু তার মনে হল সায়ন কি পারবে তাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে? শ্বশুরবাড়ির এই দোতলা বাড়িতে তাকে কি সতীদাহের মতো প্রতিদিন এই পণের আগুনে পুড়তে হবে? প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তী পর্ব শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।